প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ৩১। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ফজরের নামাজ শেষ করে মায়েরা ঘরময় বেশ কিছুক্ষণ পায়চারি করলো। এরপর একটু বসলো, চকলেট খায়, আবার সকাল সকাল আইসক্রিমও খায় দুটো। কেশেও নিল একটু, তবে ইচ্ছেকে দমালো না। ঝটপট মন দিয়ে খায় সব। রাতের আধার মিলিয়ে আলো ফুটতে শুরু করেছে। মায়েরা বেলকনিতে গিয়ে বসে। সকালের এই আবহাওয়া ভীষণ পছন্দ মায়েরার। অনেকক্ষণ চুপচাপ বসে থাকলো। মায়ের কথা মনে পড়ল। তার ব্যথিত মনে প্রশ্ন উকি দেয়, আচ্ছা, সে যদি নিজের মা হতো, তবে কি মায়েরার একটু খোঁজ নিত? নিত হয়তো। তার বাবা থাকলেও হয়তো নিত। নিজের মা না হলেও সেই মাকে তো ছোট থেকে মা জেনে আসলো। কম হলেও আদর করত। একটু বড় হতে কাঁধ থেকে ঝামেলা মিটিয়ে নিয়েছে। মায়রা নামক ঝামেলা সরিয়ে দিয়ে তারা নিশ্চিন্তে আছে। একবার কি খোঁজ নেওয়া যায় না? সে আর যাবে না ওখানে। তার সৎমা তার বোঝা নামিয়ে যদি ভালো থাকে, তাহলে তার কি দরকার তার মাকে গিয়ে সে নামক বোঝা মনে করিয়ে দেওয়া? কথাগুলো ভেবে চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশ পানে চেয়ে থাকে। তার নিজের মাকে তো সে দেখতেই পারেনি। এখন সৎ মা মা হওয়ার পর নিজের অদেখা মাকে খুব করে দেখতে ইচ্ছে করছে। ইস, একবার যদি দেখতে পেত, আসল মায়ের কোলে যদি একবার মাথা রাখতে পারত। কথাগুলো ভেবে মলিন হাসল। বাবা মায়েরা কেন তার বাচ্চাদের রেখে চলে যায়? একটুখানি ভাবলে কি হয়? বাচ্চারা তার হারানো মা বাবাকে কতখানি মিস করে। গালে গড়িয়ে পড়া পানির দুহাতে মুছে নিজেকে স্বাভাবিক করলো। অনেক বেলা হয়ে গিয়েছে। এরপর মায়েরা ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যায়। রোমানাস তাকে চা বানিয়ে দিত। সেই থেকে একটা বদঅভ্যাস হয়েছে। সকাল সকাল এক কাপ চা তার ভীষণ প্রয়োজন হয়। একা একাই চা বানিয়ে নিল বেশ অনেকটা। মোট 4টে কাপে ঢালে চা। এরপর একটা ট্রেতে দুটো কাপ নিয়ে ইরফানের বাবার ঘরের দিকে যায়। প্রথমে রুমা নওয়াজকে পেয়ে মায়েরা এক কাপ তার দিকে বাড়িয়ে দেয়। ভদ্রমহিলা অবাক হয়। সে চা বসাতেই যাচ্ছিল। মায়েরা হেসে বলে, নিন মা, খেয়ে বলুন তো কেমন হয়েছে। রুমা নওয়াজ কিছু বলল না। নীরবে চায়ের কাপ নিল মায়েরার থেকে। মায়েরা মুখ ফুলিয়ে মনে মনে বিড়বিড় করে, দুই মা ছেলে হয়তো জন্ম থেকে নিম পাতা খেতে খেতে এমন হয়ে গিয়েছে। যেদিন থেকে এসেছে, কোনোদিন ভুল করেও মা ছেলের কাউকে একটু হাসতে দেখল না। মায়েরা এগিয়ে গিয়ে তারেক নেওয়াজকে চায়ের কাপ এগিয়ে দেয়। তারেক নেওয়াজ মায়েরার হাত থেকে চায়ের কাপ নিয়ে ডান হাতে রাখে। বাঁ হাতে মায়েরার হাত ধরে তার পাশে বসিয়ে মৃদু হেসে বলে, আমার মেয়ে চা করলো নাকি বৌমা? মায়েরা লজ্জা পায়। সবাই শুধু ইরফানকে নিয়ে লজ্জা দেয়। আগে লজ্জা লাগতো না, তবে এখন কেন যেন ভীষণ লজ্জা পায় মেয়েটা। তারেক নেওয়াজ চায়ের কাপে একবার চুমুক দেয়। এরপর মায়েরার মাথায় হাত বুলিয়ে বলে, আমার আম্মু বড় হচ্ছে মনে হচ্ছে। মায়েরা হেসে বলে, বাবা আমি বড়ই, শুধু আপনারা কেউ বুঝতে পারেন না। তারেক নেওয়াজ হাসলেন। তিনি তার ছেলের মায়েরার প্রতি এত চিন্তা, মায়েরার প্রতি সবসময় অদৃশ্য খেয়াল রাখা, এসবে ভীষণ সন্তুষ্ট। এই যে এক্সাম শেষে মায়েরাকে এখানে আনার কথা ইরফানকে বলতেই হয়নি। উল্টে সে ভেবেছিল মায়েরার এক্সাম শেষ হলেও আরও কয়েকদিন গ্রামে থাকুক, ভালো লাগবে মেয়েটার। কিন্তু ইরফান কোন ফাঁকে গিয়ে যেদিন এক্সাম শেষ হয়েছে সেই দিনই মায়েরাকে এনেছে। ভাবনা রেখে প্রশ্ন করলেন, এক্সাম কেমন হয়েছে আম্মু? মায়েরা উৎফুল্ল মনে বলে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। কোন কলেজে ভর্তি হতে চাও? মায়েরা মন খারাপ করে বলে, গ্রামের কলেজে ভর্তি হলে ভালো হতো, কিন্তু তা তো হবে না। তারেক নওয়াজ হাতের কাপ পাশের টেবিলে রেখে বলে, এখানে এত ভালো কলেজ থাকতে গ্রামের কলেজে পড়তে চাও কেন আম্মু? মায়েরা মৃদু হেসে বলে, এখানেই পড়তে চাই। রুমা নওয়াজ মায়েরার সামনে দাঁড়িয়ে বলে, সবার জন্য চা করলে নিজের স্বামীর জন্য কফি বানাতে ভুলে গেলে? শাশুড়ির কথায় মায়েরা মাথা নিচু করল। রুমা নওয়াজ এর কথার ধরনে মনে হচ্ছে তিনি মায়েরাকে শাসন করছেন। তারেক নওয়াজ পাশ থেকে বলে, তুমি চুপ করো, আমি বলছি আমার আম্মুকে। এরপর মায়েরার মাথায় হাত বুলিয়ে বলে, আম্মু যাও, ইরফানকে কফি দিয়ে এসো। মায়েরা মাথা নেড়ে বিনা বাক্যে ঘর প্রস্থান করে। এরপর রান্নাঘরে গিয়ে তার রাখা চা খেতে খেতে ইরফানের জন্য কফি বানায়। গত প্রায় 2 মাসে হিসাব ছাড়া মায়েরা ইরফানের জন্য কফি বানিয়েছে। আজ নতুন নয়। কফি বানানোর মাঝেই 2 কাপ চা শেষ করল। এরপর কফির মগ নিয়ে ইরফানের ঘরের দিকে যায়। জাহারা কফির মগ নিয়ে ইরফানের ঘরে এসেছে।
ইরফান শটান হয়ে ঘুমিয়ে, দুহাত বুকে ভাঁজ করা, ডান পায়ের ওপর বাম পা তুলে রেখেছে, নড়চড়বিহীন একদম শটান হয়ে শুয়েছে। জাহারা হাতে কফির মগ নিয়ে ধীর পায়ে ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ায়। এই মানুষটা বিয়ে করেছে ভাবলেই তার দম বন্ধ লাগে। তবে একটা ব্যাপার তাকে ভীষণ স্বস্তি দেয়। সেটা হলো ইরফান এখনও মায়রাকে মেনে নেয়নি। ধীরে ধীরে ইরফানের ধারে বসল জাহারা, নিখুঁতভাবে ইরফানকে অবলোকন করে, চোখের কোণে পানি। খুব কি ক্ষতি হয় যদি এই মানুষটা তার হয়ে যায়? সে তার ইরফান ভাইয়ের পাশে মায়রাকে সহ্য করতে পারে না। ভীষণ কষ্ট হয় তার। বাঁ হাত বাড়িয়ে ইরফানের চুলের ভাঁজে হাত রাখে, অপলক ইরফানের পানে চেয়ে থাকে। মায়েরা ইরফানের চাপানো দরজা ঠেলে ভেতরে উকি দেয়। ইরফানের মাথায় হাত দিয়ে জাহারাকে বসে থাকতে দেখে চোখ বড় বড় হয়ে যায়। কি সর্বনাশ! এই মেয়েটার জামাইয়ের ঘুমের সুযোগ নিচ্ছে নাকি? কিন্তু উনি তো ইরফানের খালাতো বোন। বোন হয়ে এমন করবে কেন? কিন্তু করতে চাইছেটা কি? জাহারা ধীরে ধীরে আরো এগিয়ে যায় ইরফানের দিকে। মায়েরা শক্ত হাতে কফির মগ ধরে আছে। আর সহ্য হলো না, চিল্লিয়ে ওঠে, জাহারা আপুর ভাইয়া! জাহারা সিটকে বসা থেকে দাঁড়িয়ে দূরে গিয়ে দাঁড়ায়। ফলস্বরূপ হাতের মগ থেকে কিছুটা গরম কফি তার পায়ের ওপরে পড়ে। মৃদু আর্তনাদ করে ওঠে। অবাক নয়নে মায়রার দিকে তাকাই। ইরফানের ঘুম ভেঙে গিয়েছে, চোখে মুখে অজস্র বিরক্তি। একটুও নড়ল না, যেভাবে শুয়েছিল সেভাবেই শুয়ে আছে। ফোঁস করে শ্বাস ফেলে ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকালে দেখল মায়রা কটমট দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। সকাল সকাল ঘুম ভেঙে মায়রার অমন দৃষ্টি দেখে কেমন যেন ভড়কে গেল। নিজেকে সামলে রেগে বলে, হোয়াট হ্যাপেন্ড? চিৎকার করছো কেন স্টুপিড? ইরফানের ধমক খেয়ে মায়েরা একটু শান্ত হলো। এগিয়ে এসে ইরফানের পাশে বেডের ওপরে ঠাস করে কফির মগ রাখলো, যার ফলে কফির কিছু অংশ বেডের চাদরে পড়ে যায়। ইরফান শক্ত চোখে চেয়ে আছে মায়রার দিকে। মায়রা কফির মগ রেখে কোমরে হাত দিয়ে বলল, আপনার কফি দিতে এসেছি, নিন শুয়ে শুয়ে খান। ইরফান রেগে যাচ্ছে। এই স্টুপিড তার সাথে এভাবে কথা বলছে কেন? ইরফান শোয়া থেকে উঠে বেডের সাথে হেলান দিয়ে বসে, মায়রার দিকে চেয়ে বলে, কি প্রবলেম? মায়রার বিরক্ত লাগছে। নিচু হয়ে কফির মগ হাতে নিয়ে ইরফানের উরুর ওপরে রাখলো। গরম কফি। ইরফানের পায়ে ছ্যাঁকা লাগলো বোধহয়। তবে সে নির্বিকার, বিরক্ত চোখে চেয়ে আছে মায়রার দিকে। জাহারা বলে ওঠে, এই মেয়ে, কফি গরম, ইরফান ভাইয়ের পায়ের উপরে রেখেছো কেন? জাহারার কথা শুনে মায়রা অদ্ভুতভাবে তাকালো জাহারার পানে। এত চিন্তা ভালো লাগে না তার। সকাল সকাল তার জামাইয়ের ঘরে এসেছে কেন? আবার মাথায় হাত বুলাচ্ছিল। নিজের তো একটা ভাই আছে, ভাইকে আদর করতে ইচ্ছে করলে তাকে করুক। খালাতো ভাইকে এত দরদ কেন দেখাতে হবে? নিজের অগোচরে মেয়েটা কি যে ভাবছে সেটা নিজেই বুঝতে পারছে না। ইরফান মায়রার হাত শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, কি প্রবলেম তোমার? এমন জঙ্গলিদের মতো বিহেভ করছো কেন? মায়রা ইরফানের উরুর উপর থেকে কফির মগ সরিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে কান্নার ভান করলো, বলে, আপনি আমাকে জঙ্গলি বলতে পারলেন? মায়রার কথা বলার ধরনে ইরফান ভড়কে যায়। এই মেয়ের হয়েছেটা কি? থতমত খেয়ে মায়রার গালে হাত দিয়ে বলে, ডোন্ট ক্রাই। ইরফানের কাজে মায়রার ভালো লাগলো ভীষণ। একটু আগের বিরক্তির মাত্রা কমলো। আর চোখে জাহারার দিকে তাকালে দেখলো জাহারা কটমট দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। মায়রা ভুরু কোঁচকালো। এই মেয়েটা তাকে নিয়ে প্রবলেমের ব্যাপারটা বোধহয় কিছুটা আন্দাজ করতে পারলো মায়রা। জাহারা কফির মগ এগিয়ে দিয়ে বলে, ইরফান ভাই, তোমার কফি। ইরফান মায়রার গাল থেকে হাত সরিয়ে জাহারার থেকে কফি নিল। অমনি মায়রার মুখ কালো হয়ে যায়। জাহারার দিকে তাকালে দেখলো মেয়েটা মৃদু হাসছে। জাহারা গলা ঝেড়ে বলে, ইরফান ভাই, তোমার কাছে মলম আছে? ইরফান বেড থেকে নেমে কফির মগ রাখলো বেডসাইড টেবিলের ওপর। ভুরু কুঁচকে বলে, হোয়াই? জাহারা তার পা এগিয়ে দেখিয়ে বলে, গরম কফি পড়েছে একটু। ইরফান তাকালো না জাহারার পায়ের দিকে। বিরক্তি নিয়ে তার ড্রয়ার থেকে একটা মলম বের করে বেডের ওপর ছুঁড়ে দিয়ে বলে, দুটোই বের হ ঘর থেকে, আউট। এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে চলে যায়। মায়রা নীরবে সবটা দেখল। ইরফানের লাস্ট কথায় তেমন প্রভাব পড়ল না মায়রার মনে। তার সাথেও তো এমন করে লোকটা। কিন্তু তার জন্য কেনা মলম জাহারাকে কেন দিল? এতে মায়রার অদৃশ্য কালো মুখ আরো কালো হয়ে গেল। জাহারা খুশি হলো ইরফানের এটুকুতেই। ইরফান কেমন তো জানেই, তাকে মলম দিল, এটা ইরফান ভাইয়ের থেকে পাওয়া অনেক কিছু। মায়রার আগে তার হাতে থাকা কফি ইরফানের বেডের মাঝখানে ঢেলে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বের হয়ে গেল। বিড়বিড় করল, আমার বানানো কফি খেতে হবে না,
জীবনে যদি আমার কাছে কফি চেয়েছেন না, কফির 14 গুষ্টি খাইয়ে কফি খাওয়া ভুলিয়ে দিব। খবিশ লোক। যাহারা মায়রার কাণ্ডে বিরক্ত হলো। ইরফানের কথা ভেবে মৃদু হাসলো। তার মনে হলো ইরফান মায়রার কফি না নিয়ে তার কফি নিয়েছে। এতে তার মুখ জল করে ওঠে। আবারও মলমও দিল তাকে। মায়রাকে ইরফান ভাই মেনে নেয়নি, থাকেও আলাদা ঘরে। নামে স্বামী স্ত্রী হয়ে আছে, সেটা যাহারা নিজেই সুন্দর করে সরিয়ে নিবে। পায়ের জ্বালনি ফিল করতে পারল না সেভাবে। উল্টে ইরফানের কথা ভেবে মুচকি মুচকি হাসতে লাগলো। এখানে আসার আগেও ভীষণ ভয় পাচ্ছিল, তবে এখন সেটা কেটে গিয়েছে অনেকটা। ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা রান্নাঘরে গিয়ে এক মুঠো মরিচের গুঁড়ো হাত ভর্তি করে এনেছে। জাহারাকে নিচে নামতে দেখে সে উঠে এসেছে। দ্রুত পায়ে ইরফানের ঘরে গিয়ে উকি দিল। না, ইরফান নেই। এখনো হয়তো ওয়াশরুমে আছে। মায়েরা ধীর পায়ে ঘরে প্রবেশ করে। সময় নষ্ট না করে দ্রুত বেডসাইড টেবিলের ওপর থেকে কফির মগ নিয়ে তার মুঠোয় থাকা মরিচের গুঁড়ো মিশিয়ে দেয় কফির সাথে। বিড়বিড় করে, এবার বুঝবে মজা। অন্যের কফি খাওয়ার স্বাদ মেটাচ্ছি। আমায় চেনে না খবিশ লোক। হাত ঝাড়া দিয়ে বেরিয়ে আসতে নিলে কি মনে করে উল্টো ঘুরে তাকায়। সে গোপন ঘরের দরজা খোলা মনে হলো। মায়েরার চোখ জল করে উঠল। দৌড়ে ঘরটার সামনে গিয়ে দরজা ঠেলে। একটু খুলে আবার সামনের দিকে এসে বন্ধ হয়ে যায়। মায়েরা ভুরু কুঁচকে তাকায়। কি হলো? দরজার হাতলে পুরুষালী হাত চোখে পড়লে মায়েরা চোখ বড় করে তাকায়। ইরফান তো ওয়াশরুমে ছিল, বের হলো কখন? ইরফান ডোর লক করে দিয়ে মায়েরার পিঠ ঘেঁষে দাঁড়ায়। গলা নামিয়ে বলে, কি করছিলে এখানে? মায়েরা আমতা করে। কি বলবে বুঝতে পারছে না। কি আছে এই ঘরে? সে দেখলে কি হবে? মায়েরা মিনমিন করে বলে, আমি। ইরফান মায়েরার গলার সুর মিলিয়ে বলে, তুমি? মায়েরা ঢোক গিলে। ইরফান একদম তাকে ঘেঁষে দাঁড়িয়ে থাকায় মায়েরার কেমন হাঁসফাঁস লাগে। গরম লাগছে তার। মিনমিন করে বলে, সরুন, আমার গরম লাগছে। ইরফান মায়রার কথাটা শুনে আরেকটু চেপে দাঁড়ায় মায়রার সাথে। মায়রা ছটফটিয়ে ওঠে। উল্টো ঘুরে কোনো রকমে ঠেলে ঠুলে, এ তো আরেক জ্বালা। ইরফান আরও তার দিকে চেপে দাঁড়ায়। মায়রা ইরফানকে ঠেলে সরাতে চায়। আমতা করে বলে, সরুন তো। ইরফান মায়রার মুখ পানে চেয়ে আছে। গম্ভীর গলায় বলে, নো। মায়রার অসহায় লাগে। ধ্যাত, এ কোথায় ফেসে গেল? কোন দুঃখে যে এই ঘরে আসতে গেল? যেহেতু যেতে দিচ্ছেই না, তবে প্রশ্নটা করুক। ঝট করে মাথা তুলে বলে, আপনার এই ঘরে কি আছে? ইরফান ভুরু কুঁচকে বলে, মাই ফার্স্ট ওয়াইফ। মায়েরা রেগে তাকায় ইরফানের দিকে। আবারও তাকে উল্টাপাল্টা বলছে। অসহ্য লোক একটা। ইরফানের গম্ভীর মুখ অবয়ব, শক্ত চোয়াল, সরু নাক বিশিষ্ট মুখ পানে কেমন করে যেন চেয়ে আছে মায়েরা। মুখ জুড়ে পানির ছিটে ফোটা। ফর্সা মুখে এমন বিন্দু বিন্দু পানির কণা ছড়িয়ে ছিটিয়ে দেখে মায়েরা ঢোক গিলল। চোখ নামিয়ে নেয়। বিড়বিড় করে, ক্রাশ খাওয়া পাপ। এরপর ইরফানকে ঠেলে সরাতে চাই। সাথে বলে, আমি আপনার কথা বিশ্বাস করি না। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে চাপদাড়িতে ঘষে বার কয়েক। মায়েরা নত মুখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, ইয়োর উইশ। মায়েরা আবারও মাথা তুলে রেগে বলে, আপনি মিথ্যুক। ইরফান ডান হাতে মায়রার ওড়না টেনে বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড। মায়রা চোখ বড় করে বলে, কি করছেন? আমার ওড়না। ইরফান বিরক্ত চোখে মায়রার দিকে চেয়ে ওড়নার কোনা দিয়ে মুখ মুছল। মায়রা বোকা চোখে চেয়ে থাকে ইরফানের দিকে। হঠাৎই ইরফানের হাত থেকে ওড়না টেনে নিয়ে বলে, আমার ওড়না আপনার তোয়ালে মনে হচ্ছে? ইরফান মহা বিরক্ত হয়। এই স্টুপিড থাপ্পড় ছাড়া আর কিছুরই যোগ্য না। রেগে মায়রার ওড়না টেনে পুরোটাই খুলে ফেলে। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফানের দিকে নিজেই সিটিয়ে দাঁড়ায়। ভীষণ লজ্জা পায়। বিড়বিড় করে, খবিশ লোক। ইরফান ডান হাতে মায়রার ওড়না পেঁচিয়ে নেয়। এরপর চোখ নামিয়ে তাকালো। মায়রা ইরফানের বুক সমান। মেয়েটা ইরফানের সাথে লেগে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান সামান্য ঠোঁট বাঁকায়। বিড়বিড় করে, লিটল গার্ল। মায়রা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমার ওড়না দিন। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, আমায় ডিস্টার্ব করছিলে কেন? মায়রা বুঝলো না সে কখন ডিস্টার্ব করলো। ডিস্টার্ব তো এই লোকটাই তাকে করছে। তার ওড়না নিয়ে টানাটানি করছে। এমনিতেই তার কফি না নিয়ে ওই মেয়ের কফি নেওয়ায় মায়রার বিরক্ত লাগছে সবকিছু। তবুও নিজের ওড়না ফিরে পেতে মিনমিন করে বলে, আর করব না। ইরফান মায়রার দিকে কিছু সময় চেয়ে থাকে। এরপর নিজেই মায়রার মাথাসহ ওড়না দিয়ে ঢেকে দেয় মায়রাকে।
মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান মায়েরার থেকে সরে দাঁড়ায়, এগিয়ে গিয়ে কফির মগ হাতে তুলে নেয়। মায়েরা সাড়া পেয়ে তার পিছনে থাকা দরজায় আরেকবার ঠেলে। না, খুলতে পারল না। তার অসীম কৌতূহল, এই ঘরে কি আছে তাকে দেখতেই হবে। মেয়েটা ভুলেই গিয়েছে কফিতে মরিচের গুঁড়ো মিশিয়ে কেলেঙ্কারি করে রেখেছে। এর জন্য আগেই তার পালানো উচিত। ইরফান মায়েরার দিকে চেয়ে কফির মগে এক চুমুক দেয়, কিন্তু কফি আর গিলতে পারে না। মুখ থেকে কফি ছুঁড়ে ফেলে মায়েরার দিকে দাঁতে দাঁত চেপে তাকায়। মায়েরা দরজা খুলতে না পেরে পিছু ফিরে ইরফানের দিকে তাকিয়ে অবাক হয়। কি হলো এই লোকের? এইটুকু সময়ে চোখ মুখ এমন লাল হয়ে গেল কেন? দৃষ্টি দেখেও অবাক হলো। হাতে কফির মগ দেখে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইয়া আল্লাহ, সে তো ভুলেই গিয়েছিল মরিচ মেশানোর কথা। মায়েরা ঢোক গিলে ইরফানের থেকে দৃষ্টি সরিয়ে খোলা দরজার দিকে তাকালো। এক সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড় লাগালো, কিন্তু যেতে পারলো না বেশি দূর। ইরফান বড় বড় পা ফেলে মায়েরাকে টেনে তার সাথে চেপে ধরে। মায়েরার কান্না পায়। এই লোক এখন তাকে কি করবে? ইরফান দাঁতে দাঁত পিষে বলে, কি মিশিয়েছো? মায়েরা মুচড়ামুচড়ি করতে করতে বলে, আমি কেন মেশাবো? আমার কফি আপনি নিয়েছেন? এটা তো জাহারা আপু বানিয়েছে। ইরফান হাতের কফির মগ ঠাস করে পাশের টেবিলে রাখে। মায়েরা চোখ খিচে নেয়। ইরফান দুহাতে মায়েরার পিঠ শক্ত করে ধরে রাগান্বিত স্বরে বলে, বাদরামিটা তো তুমি করেছো। মায়েরা মাথা তুলে রেগে বলে, হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি ছাড়া দুনিয়ার সবাই ভালো, শুধু আমিই বাদর, আমি স্টুপিড, আর সব মেয়েরা ফেরেস্তা। ইরফান ভুরু কুঁচকে মায়েরার দিকে চেয়ে আছে। ঠান্ডা গলায় বলে, তুমি বাদরামি ছাড়বে না? মায়েরা বিরক্ত হয়ে বলে, ছাড়বো না, হয়েছে? জাহারা আপুকে বলছি আপনাকে কফি ড্রামে করে কফি দিয়ে যাক, এরপর বসে বসে শুধু তার হাতের কফিই খেতে থাকেন। ইরফান ধমকে বলে, শাট আপ, বাজে বকলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। ইরফান এর জিহ্বা দিয়ে ধোয়া বের হচ্ছে যেন। এই স্টুপিড কি মিশিয়েছে কে জানে, সে তো ঝাল খেতে পারে না, স্বাভাবিকের চেয়েও কম ঝাল খায়। দাঁতে দাঁত চেপে মায়েরার দিকে চেয়ে ভাবছে একে কি করবে। মাথাটা পুরো ধরিয়ে দেয় এই বাচ্চা। মায়েরা ইরফানের কোনো সাড়া না পেয়ে মাথা তুলে তাকালে দেখলো ইরফান শক্ত চোখে তার দিকেই চেয়ে আছে। চোখ দুটোও লাল। বেশি মরিচ মিশিয়েছে নাকি? নিজে নিজেই ভাবে। আবার ভাবে ঠিক হয়েছে, তার কফি অ্যাভয়েড করে অন্যেরটা খেতে গেলে এমনি ঝাল লাগবে। নিজে নিজে মুখ বাঁকায়। ইরফান মায়েরাকে ছেড়ে ডান দিকে ঘাড় বাঁকিয়ে মুখ গোল করে ফোঁস করে শ্বাস ফেলল। মায়েরা ছাড়া পেয়ে আবারও দৌড় দিতে নেয়। তার আগে ইরফান মায়েরাকে টেনে তার সামনে নিয়ে আসে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে তাকায় ইরফানের দিকে। সে সবসময় শুধু ধরা পড়ে যায়। ইরফান মায়েরার গালে হাত দিয়ে বলে, ঝাল কমিয়ে দাও। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকালো। তার খারাপ লাগলো এখন। চোখগুলো কেমন লাল হয়ে আছে। এই ঝালের কারণে এটাও বুঝলো। ভাবলো চিনি এনে দিবে। এরপর বলে, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি চিনি আনছি। কথাটা বলে মায়েরা যেতে নিলে ইরফান বা হাতে মায়েরাকে টেনে ধরে বলে, আই ওয়ান্ট টু ইট চকলেট। কথাটা শুনে মায়েরার কাল রাতের কথা মনে পড়ে। ঢোক গিলল। আমতা আমতা করে বলে, আমার কাছে চকলেট নেই। ইরফান মায়েরার দিকে এক পা এগিয়ে বলে, আছে। মায়েরা ভুরু কুঁচকে দুহাত তুলে ইরফানকে দেখিয়ে বলে, এই দেখুন নেই। ইরফান মায়েরাকে বা হাতে আঁকড়ে ধরে। ডান হাতের বুড়ো আঙুলে মায়েরা ঠোঁটের ওপরে রেখে শীতল কণ্ঠে বলে, দিস ইজ ভেরি টেস্টি চকলেট। মায়েরা ইরফানের কথার মর্মার্থ বুঝতে পেরে ভেতরের সত্ত্বা কেঁপে ওঠে। চোখ নামিয়ে আমতা আমতা করে কিছু বলতে চায়। তার আগে ইরফান মায়েরার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া রাখে। মায়েরা তার শিরশিরানি শরীর ছেড়ে দেয়। ইরফান আগলে নেয়। তখনই শুদ্ধ গান গাইতে গাইতে ইরফানের ঘরের দিকে আসে। থেমে থেমে ডেকে ওঠে, এই ইরফান, কই রে তুই? শুদ্ধর গলা পেয়ে মায়েরা ইরফানকে দুহাতে ধাক্কা দেয়। ইরফান চরম বিরক্তির নিঃশ্বাস ফেলে। মুখটা খুলতে পারে না। ছেড়ে দেয় মায়েরাকে। মায়েরা ছাড়া পেয়ে লজ্জায় কোনো দিকে তাকাতে পারে না। কোন দিকে যাবে? দরজার দিকে দৌড়ে কয়েক পা এগিয়ে গিয়ে শুদ্ধর গলা আরো কাছ থেকে পেয়ে উল্টো ঘুরে দৌড়ে ইরফানের পিছে এসে লুকায়। ইরফানের পিঠের সাথে চেপে দাঁড়িয়ে দুহাতে ইরফানের টি শার্ট খামচে ধরল। তার হাত পা সরিয়ে কাঁদতে ইচ্ছে করছে লজ্জায়। এদিকে মায়েরা ইরফানের পিছে দাঁড়ানোর পরে শুদ্ধ ইরফানের ঘরে ঢুকে পড়ে। ইরফান বিরক্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আসে। শুদ্ধ এগিয়ে এসে বলে, বিয়ে তোর বোনের, আর আসতে হলো আমাকে, এসব কি ভাই? ইরফান কিছু বলল না।
শুদ্ধ ইরফানের বিছানায় গিয়ে হাত পা ছেড়ে শুয়ে বাঁ দিকে ঘাড় কাত করে ইরফানের দিকে তাকালে ইরফানের পিছে এক মেয়েকে ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে থাকতে দেখে চিংড়ি মাছের মতো লাফ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। চোখ বড় বড় করে বলে, এটা কে? বুকে থুতু দিয়ে বলে, ওহে নারী, তুমি কে গো? তুমি কি জানো না ইরফানের একটা বাচ্চা বউ আছে? মায়েরা কি করবে ভেবে পায় না। তাকে দেখে নিয়েছে ভাবতেই কেমন লাগছে। দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়িয়ে বলে, আমি সে, বুঝলেন? কথাটা বলে লজ্জানত মাথা নিয়ে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় মায়েরা। শুদ্ধ বোকা চোখে মায়েরার প্রস্থান দেখল। কি হলো? ইরফানের পেছনে লুকিয়েছিল কেন? আর এখন এভাবে দৌড়টাই বা কেন দিল? ইরফানের সামনে দাঁড়িয়ে ভুরু কুঁচকে বলে, তোর বউ এভাবে দৌড়ে পালালো কেন? ইরফান বিরক্ত কণ্ঠে বলে, আই ডোন্ট নো। শুদ্ধ ইরফানের দিকে শিকারী দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমার মন বলছে তুই সব জানিস। ইরফান কাভার্ডের দিকে এগিয়ে গিয়ে বলে, বের হয় এখান থেকে, আমি আসছি। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, মনে হচ্ছে বাচ্চা বউয়ের সাথে সামথিং সামথিং। এদিকে আমি যে তোর জন্য সিনিয়র বউ ঠিক করলাম, তার কি হবে? ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভয় পাওয়ার ভান করে বলে, আরে এক চিমটি মিথ্যা কথা বলছি না। তার বয়স 30+। তোর তো বাচ্চা বউ পছন্দ নয়, তাই বড় দেখে মেয়ে ঠিক করেছি। তা 30-এর ঘরে হবে নাকি 40-এর ঘরে দেখব? ইরফান রেগে টেবিলের ওপর থেকে পেপার ওয়েট নিয়ে ছুঁড়ে মারে শুদ্ধর দিকে। শুদ্ধ দৌড়ে দরজার আড়ালে দাঁড়িয়ে মাথা উকি দেয়। আচ্ছা, যা সময় দিলাম, 30-40 এর ঘর থেকে শুরু করে 100 বছর পর্যন্ত চেষ্টা চালাবো। জানিস, এখনো অনেক ঘরে 120 বছরের বুড়িমা বেঁচে আছে। যাই হোক, তোর লাগলে শুধু এক চাপবি, ব্যাস আমি তোর সিনিয়র বউ নিয়ে হাজির হয়ে যাব। শুদ্ধ ইরফানকে চুপ দেখে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে কানে নিয়ে বলে, হ্যালো অন্তরা ম্যাম, ইরফানের নাকি সিনিয়র মেয়ে পছন্দ। বলছি তুই একটা সিনিয়র মেয়ে দেখ, বুঝলি? ইরফান ভুরু কুঁচকে বলে, ওকে কোথায় পেলি? শুদ্ধ অন্তরার সাথে টুকটাক কথা বলে ফোন রেখে বলে, মাঝে মাঝে কথা হয়। গত বছর বিসিএসে টিকেছে। কোন কলেজের যেন লেকচারার। একটু থেমে বলে, ও এখনো বিয়ে করেনি। ইরফান ছোট করে বলে, ও। শুদ্ধ হাসলো ইরফানের দিকে চেয়ে। ইরফান কাভার থেকে তার প্যান্ট শার্ট বের করে। শুদ্ধ কি যেন ভেবে মৃদু হেসে বলে, তোর বাচ্চা বউ তোর একটা নাম দিয়েছে, বুঝলি? পাষাণ। কথাটা এক্কেবারে মানানসই। ইরফান ছোট করে বলে, আই নো। শুদ্ধ ইরফানের দিকে তাকিয়েই থাকে। কিছু একটা ভেবে কেমন মন খারাপ হয় হঠাৎই। তুমি ইরফান ভাইকে ছেড়ে দিচ্ছ না কেন? তুমি ইরফান ভাইকে ছেড়ে দিচ্ছ না কেন? মায়েরা ঘরে এসে তার হাতে অনেকক্ষণ পানি দিয়েছে। প্রচুর জ্বলছে ডান হাত। মরিচের গুঁড়ো ধরেছিল খালি হাতে। মাথায় আসেনি সেভাবে। এখন ভয়াবহ হাত জ্বলছে। হাত কেমন যেন অবশ হয়ে আসছে। বেডে বসে ডান হাত ধরে দাঁতে দাঁত চেপে জ্বলুনি সহ্য করতে চাইছিল। এর মাঝে জাহরার মুখে এমন কথা শুনে মায়েরা অবাক হয়ে তাকায় জাহরার দিকে। বেড থেকে নেমে বিস্ময় কণ্ঠে বলে, জি আপু, বুঝলাম না। জাহরা রেগে বলে, তুমি তো ফিডার খাও না। আমি বাংলাতেই বলেছি। তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিচ্ছ না কেন? শুধু শুধু এই বাড়িতে কেন পড়ে আসো? জাহারার কথায় মায়েরার চোখে মুখে আরো বিস্ময় ভর করে। নিজেকে সামলে মৃদু হেসে বলে, আমি কেন ছাড়বো আপু? উনি আমায় ছেড়ে দিলে তখন আমি থাকতাম না, কিন্তু উনি তো আমায় ছাড়েননি। আর ও কিভাবে ছাড়বে? দেখছো কোথাও বিয়ের পর স্বামী তার বউকে নিজের ঘরে নিয়ে থাকে না, ঢুকতে দেয় না? ইরফান ভাই তো তোমাকে তার ঘরে থাকতে দেয় না, মেনে নেয়নি। তুমি বোঝো না? মায়েরা ঢোক গিলল। হাতের তীব্র জ্বালনির কথা কেন যেন আর ফিল করতে পারছে না। এই জবাবে সে কি বলবে বুঝল না। ভীষণ খারাপ লাগছে তার। জাহারা আবারও বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে? মায়েরার পুরো শরীরে কেমন যেন এক চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ল। বারবার ঢোক গিলছে। বহু কষ্টে মুখ থেকে বের করে, উনি ডিভোর্স চাইলে অবশ্যই দিয়ে দিব, উনি না চাইলে কখনো না। কথাটা বলে ঝাপসা চোখ জোড়া নামিয়ে নেয় মেঝেতে। একা একাই বিড়বিড় করে, উনি চায় না ডিভোর্স, আমি জানি। তবুও কেন যেন চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, তোমাদের কাছে কি আদতেও এই প্রণয়ের অমল কাব্য উপন্যাসটি ভালো লাগছে? কেন কমেন্ট করে জানাও না বলো তো? না জানালে আমি কি বুঝবো যে তোমাদের আদতেও ভালো লাগছে কিনা? যাই হোক,
যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো না লেগে থাকে তাহলে এখানেই এই উপন্যাসটি বন্ধ করে দিব। নতুন আরেকটা উপন্যাস শুরু করব। তোমরা কি বলো? আর হ্যাঁ, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।